মোবাইলে রিংটোনের শব্দে ঘুম ভাঙল অনিতার। রাত্রি 3:15 চৈতির ফোন। ঘুম চোখে রিসিভ করলো। কি রে, এত রাতে ফোন কেন? বিপরীতে ভেসে আসা কথাগুলো শুনে মুহূর্তের জন্য ওর পায়ের তলার মাটিটা যেন সরে গেল। সূর্য অ্যাক্সিডেন্ট করেছে হাইওয়ের কাছে। মুখ থেকে এরপর ছিটকে বেরিয়েছিল একটাই প্রশ্ন, কখন? এই তো মিনিট 10 হলো। ওকে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনিতার মাথা কাজ করা বন্ধ করে দিল। কি করবে, কাকে ডাকবে, কাকে নিয়ে যাবে হাসপাতালে, কিছুই সেই মুহূর্তে মাথায় এলো না। চৈতি বোধহয় তখনও ফোন ছাড়েনি। সেই হঠাৎ ওপাশ থেকে বলে উঠল, হ্যালো হ্যালো অনু, তুই কি এখনো ফোন ধরে বসে আছিস? আরে তাড়াতাড়ি সূর্যের বাড়িতে ফোন করে সব জানা। আর তোর ভাই তনয়কে নিয়ে হাসপাতালে চলে যা। আমি হাসপাতালের ঠিকানাটা SMS করে দিচ্ছি, ওকে একটু দেখিস। চৈতির কথায় অনুর দেহে যেন প্রাণ ফিরে এলো। যান্ত্রিক গতিতে চৈতি যেমন যেমন নির্দেশ দিয়েছিল সেভাবেই সবাইকে ফোন করে জানিয়ে দিল। সূর্যের বাড়িতে ফোন ধরেছিল ওর বাবা, মানে অনুর শ্বশুর মশাই। সে ফোন ধরে কি হয়েছে শুনেই বললেন, সূর্য আমাদের কাছে বহুদিন আগেই মৃত, তাই তার খবর আর আলাদা করে আমাদের জানানোর দরকার নেই বলেই ফোনটা রেখে দিলেন। অনু খানিকক্ষণ ফোনটার দিকে তাকিয়ে থেকে তনয়কে ফোন করলো। বেশ খানিকক্ষণ পরে ঘুম ঘুম আওয়াজে তনয়ের প্রশ্ন, কি হয়েছে রে দিদি? সূর্যের অ্যাক্সিডেন্ট। ঘুম ঘুম আওয়াজ কেটে গিয়ে পরিষ্কার গলায় তনয় জিজ্ঞেস করলো, তোকে কে খবর দিল? চৈতি। চৈতিদি? আরে তুই সেটা বিশ্বাস করলি? অবিশ্বাসের আওয়াজ তনয়ের গলায়। না করার কি আছে, নিজের স্বামী সম্পর্কে কেউ কি মিথ্যে কথা বলে? রাখ তোর। তনয়ের কথা কেটে দিয়ে অনু বলল, শোন, আমি হাসপাতালে যাচ্ছি, তুই কি যাবি? হ্যাঁ আসছি, তুই অপেক্ষা কর, আমি এক্ষুনি গাড়ি নিয়ে পৌঁছে যাব। ঠিক আছে, আয় তাহলে। অনু ফোনটা রেখে নাইটি ছেড়ে একটা সালোয়ার কামিজ গলিয়ে নিল। তারপর নিচের তলায় এসে সবে দাঁড়িয়েছে এমন সময় গাড়ির হর্ন শোনা গেল। তনয় চলে এসেছে। অনিতা বেরিয়ে পড়ল। গাড়িতে যেতে যেতে তনয় বলল, তোকে চৈতিদি ঠিক কি বলেছে বলতো দেখি। অনিতা সব বলল। তাই শুনে তনয় বলল, তা তোকে কেন ফোন করলো, তুই জিজ্ঞেস করিসনি? না রে, সে সময় এসব প্রশ্ন মাথাতেই আসেনি। কিন্তু কেন রে, তোর সাথে সূর্যদা যা সম্পর্ক, তাতে তো তোকে খবর দেওয়ার কথাই নয়। তা বটে, মনে মনে ভাবলো অনিতা। অনিতা স্কুল জীবনের বান্ধবী চৈতি, যদিও এক পাড়ায় বাড়ি নয় ওদের। এক স্যারের কাছে পড়তে গিয়ে আলাপ। অনু তাই মাঝে মধ্যেই ওর প্রিয় বান্ধবীর বাড়ি যেত গল্প গুজব করতে। চৈতিদের বাড়িটা দোতলা, ওদের ঠাকুরদার বানানো। একতলায় চৈতির পরিবার আর ওর কাকার পরিবার থাকতো। দোতলাটা ওর দুই পিসির নামে ছিল বলে তালাবন্ধ অবস্থাতেই পড়ে থাকতো। কখনো সখনো ওরা এলে তখন পুরো বাড়িটা গম গম করতো। তবে অনিতাদের গল্প করার বিশেষ জায়গায় ছিল চৈতিদের বাড়ির ছাদ। অনু গেলে ওরা দুজনেই ওই ছাদে বসে গল্প করত। অনিতার আবার চৈতিদের ছাদটা বিশেষ দুর্বলতার জায়গা, কারণ ওখানে দাঁড়িয়ে অনেক দূর পর্যন্ত দেখা যায়। ওই দূরের দিকে তাকিয়ে অনু কল্পনা করত, ওই দূরের মাঠের শেষে যেখানে আকাশ এসে ওর বান্ধবী পৃথিবীর সাথে দেখা করে, সেই রকম একদিন ওই স্থানে ওর মনের মানুষের সাথে দেখা হবে। আর সে মানুষও সাধারণ হবে না, হবে রাজপুত্র। নিজের সাদামাটা টালির ছাদে ওঠারই ক্ষমতা হবে না, ওখানে দাঁড়িয়ে স্বপ্ন দেখা তো দূরের কথা। তাই সময় পেলেই চৈতিদের বাড়িতেও আসতোই। দেখতে দেখতে স্কুল পেরিয়ে কলেজে পৌঁছলো ওরা। চৈতির মা অবশ্য ওদের এই বন্ধুত্বে অখুশি ছিলেন না, খুবই স্নেহ করতেন অনুকে। সূর্যের সাথে অনুর আলাপ চৈতিদের বাড়িতেই। সূর্য চৈতির খুড়তুতো ভাই বরুণের বন্ধু, তাই ও প্রায় যাতায়াত করতো ওদের বাড়িতে। দুজনে একই বাড়িতে যাতায়াত করলেও এক অনুষ্ঠানেই দেখা হয়। অনুষ্ঠানটা হলো বনভোজন। শীতকাল এলে সব মানুষই একটু বেড়াতে ইচ্ছে করে। বাড়ি থেকে খুব দূরে কোথাও যেতে না পারলেও বাড়ির কাছাকাছি জায়গায় তো ঘুরতে যাওয়াই যায়। চৈতিরা প্রায় শীতেই পিকনিক করতে যেত, খুব কাছাকাছি জায়গা থেকে, মোটামুটি দূরে বাড়ি থেকে। আর প্রতিবারই অনু ওদের সাথে বনভোজনে যেত। অনুর বাবার ক্ষমতা ছিল না বাড়ির 6 জন মানুষকে নিয়ে এইসব বনভোজনে যোগদান দেওয়ার। তাছাড়া ঠাকুমা ঠাকুরদা পালা করে অসুস্থ থাকতেন, ওদের ফেলে মায়েরও বেরোনো অসম্ভব ছিল। ভাই ছোট, তাই মা ওকে ছাড়তো না। অনুকে আটকানোর চেষ্টা করেও লাভ হতো না, কারণ ও ছিল ভীষণ একগুঁয়ে আর জেদি।
তাই চৈতিদের সাথে অনুর যাওয়াটা প্রায় অবধারিত বলাই যায়। সেবার চৈতিরা ঠিক করলো ওদের বাড়ি থেকে একটু দূরে যে ছোট্ট নদী বয়ে চলেছে সেখানে চড়ুইভাতি হবে। শীতের এক রবিবার বেশ সকাল সকাল ওরা তৈরি হয়ে বেরিয়ে এলো গাড়িতে উঠবে বলে। চৈতিদের গাড়ি আছে, তবে তাতে সব বড়রা যাবে ঠিক হলো, বাকি ছোটরা যাবে হেঁটে হেঁটে। অনুর কোনো আপত্তি হয়নি এ ব্যাপারে, কারণ হেঁটে যেতে বেশ মজাই লাগে। তাছাড়া হাঁটার দল বেশ ভারীও। গাড়ি যাওয়ার আগেই ওরা হাঁটা দিল। চৈতি আর অনু গল্প করতে করতে এগোচ্ছে। ওদের আগে আগেই যাচ্ছে চৈতির খুড়তুতো ভাই বরুণ আর ওর বন্ধু কার্তিক। নানান ব্যাপারে গল্প করতে করতে বেশ তাড়াতাড়ি নদীর পাড়ে পৌঁছলো। ওরা পৌঁছেই শুনতে পেল, বাম্বা, তোদের এত দেরি কিভাবে হলো রে? আমি কখন এসে কাকিমাদের সাহায্য করতে শুরু করেছি। অনু বক্তার মুখের দিকে তাকিয়েই প্রেমে পড়ে গেল। ও হাঁ করে তাকিয়ে রয়ে গেল ওর মুখের দিকে। কি বলছে সেটা আর কানে ঢুকলো না। চৈতি বোধহয় খেয়াল করেছিল অনুর হাঁ করে চেয়ে থাকাটা, তাই ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ও সূর্য, বরুণের বন্ধু। চৈতির কথা শুনে অনিতা ওর বান্ধবীর দিকে একবার তাকালো, তারপর বলল, ও ভাবনা এমন যেন সূর্য সম্পর্কে ওর কোনো আগ্রহ নেই। চৈতি অবশ্য অনুর ভাবান্তর খেয়াল করেনি। ও স্বাভাবিকভাবেই বলল, চল চল, মারা টিফিন রেডি করে ফেলেছে, চল খেয়ে নি, খুব খিদে পেয়েছে। বলেই অনুকে টানতে টানতে নিয়ে গেল খাবার জায়গায়। চৈতির মা কাকিমা শালপাতার প্লেটে প্লেটে ততক্ষণে লুচি, ফুলকপি আলুর তরকারি আর জিলিপি বেড়ে দিয়েছে, আর ছেলেরা সেগুলো সবাইকে এগিয়ে দিচ্ছে। অনু খেয়াল করলো সূর্যই কাজটা খুব তৎপরতার সাথে করছে। ও মনে মনে আশা করলো সূর্যই যেন ওকে প্লেটটা দেয়, তাহলে অন্তত একবার হলেও চোখাচোখি হবে। তা ওর কল্পনা পূর্ণ করে সূর্যই ওকে খাবারের প্লেটটা দিতে এলো। তা নিতে গিয়ে চোখাচোখি শুধু হলো তা নয়, অনুর কেরামতিতে প্লেটের তলা দিয়ে হাতে হাতও ঠেকলো। হাত ঠেকার সাথে সাথেই চার চোখের মিল হলো, আর অনু খেয়াল করলো সূর্যের মুখে এক অদ্ভুত রহস্যময় হাসি। ও ভাবলো সূর্য কি বুঝে ফেলেছে ওর চালাকিটা, কিন্তু সেই ব্যাপারটা বেশি ভাবার আগেই দেখলো ছেলেটা সরে গেছে। যাই হোক, খাওয়া দাওয়ার পর চৈতি ওকে টেনে নিয়ে গেল নদীর পাড় ধরে হাঁটার জন্য। বড়রা তখন রাঁধুনির দুপুরের খাওয়া দাওয়ার তোড়জোড় তদারকি করছে, তাই ওরা যে নদীর পাড়ে চলেছে কেউ খেয়াল করলেও বারণ করলো না। নদীর পাড়ে আসার পর খেয়াল হলো বরুণ, সূর্য আর কার্তিক ব্যাডমিন্টন খেলার তোড়জোড় করছে, কিন্তু র্যাকেট 4টে থাকলেও কর্ক একটাই, তাই জোড়ায় জোড়ায় খেলবে ঠিক করেছে, কিন্তু তাদের খেলোয়াড় কম পড়ছে। চৈতিরা গিয়ে দাঁড়াতেই ওরা ওদেরকে অনুরোধ করলো খেলার। দুজনেই রাজি খেলতে, তাই ঠিক হলো প্রথমে অনু খেলবে, তারপর চৈতি। অনুর মনে তখন আনন্দের ঢেউ বইছে, সূর্যের সাথে খেলতে পারবে ভেবে। সকালটা বেশ পেরিয়ে দুপুর এলো। দুপুরে পাঁঠার মাংস, ভাত, চাটনি খেয়ে বড়রা যখন গাছের তলায় তাস খেলায় মগ্ন, তখন অনুরা আবার গল্প করতে নদীর পাড়ে। ওখানে আগে থেকেই ছেলেরা উপস্থিত, তাই সবাই মিলে বেশ আন্তাক্ষরী খেলা খেললো। বিকেল পড়ে আসছে যে অমনি বড়দের হাঁক ডাক শুরু হলো, তাড়াতাড়ি ফিরে আয়, এবার বাড়ি ফিরতে হবে। ওরা 5 জন উঠে পড়ে ফিরে চলল। হঠাৎ সূর্য এগিয়ে অনুর কাছে ফিসফিস করে বলল, এটা আমার ফোন নাম্বার, আশা করব ফোন করবে। বলে হাতের মুঠোয় একটা কাগজের টুকরো গুঁজে দিয়ে চলে গেল। আস্তে আস্তে ফোনালাপ শুরু হলো, তারপর দুরন্ত প্রেম। এক সরস্বতী পুজোর সময় সূর্য প্রস্তাব করল, অনিতা, তোমায় আমি বিয়ে করতে চাই। ততদিনে অনিতা কলেজ পাশ করে সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে, আর সূর্য ইঞ্জিনিয়ারিং পড়ছে। সূর্যের প্রস্তাব শুনে অনু বলল, আমরা দুজনেই এখনো রোজগার শুরু করিনি সূর্য, এখন বিয়ে করতে চাইলে আমাদের বাড়ির কেউ মেনে নেবে না। তার থেকে উচিত হবে দুজনেই আগে অর্থনৈতিকভাবে শক্ত জমির উপর দাঁড়াই, তারপর একসাথে সংসার শুরু করব। সূর্য বলল, আমি অপেক্ষা করতে রাজি। কিন্তু অনুরই কথা রক্ষা করা দায় হয়ে উঠল, কারণ ওর বাবা মা এবার উঠে পড়ে লাগলো ওর বিয়ে তোড়জোড় করতে। তাই সবাইকে জানিয়ে রাখলো ভালো পাত্র পেলেই সন্ধান দিতে। অনু সূর্যকে বলল, তুমি কি এখন এই মুহূর্তে আমায় বিয়ে করতে ইচ্ছুক? আমি তো আগেই বলেছিলাম আমি এখনই বিয়ে করতে রাজি।
তোমাকে তো আগে তোমার বাবা মাকে আমার কথাটা জানাতে হবে, তারপর আমার বাবা মায়ের কাছে আমাকে বিয়ে করার প্রস্তাব দিতে হবে। তো চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি বলতে। কিন্তু চিন্তার কারণটা রয়েই গেল। সূর্যের বাবা বলেই বসলো, তুমি তো এখনো নিজের পায়েই দাঁড়াতে পারোনি, সেখানে বিয়ের চিন্তা করো কিভাবে? মা বলল, তুই আর মেয়ে পেলি না, শেষে তোর থেকে বড় মেয়েকে পছন্দ করতে হলো। সূর্য তাতে দমে না গিয়ে অনিতার বাড়ি চলে গেল বিয়ের প্রস্তাব নিয়ে। অনুর বাবা বলল, তুমি কি করো বাবা? হ্যাঁ, তুমি এখনো ছাত্র, তার মানে তো বাবার হোটেলে এখনো নির্ভর। বিয়ে করলে স্ত্রীকে খাওয়াবে কি? মা বলল, সে কি, তুমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো, তোমার বাড়ির লোক রাজি তো এ সম্বন্ধে? সূর্য জানালো ওর কোনো উত্তরই হ্যাঁ নয়। তা শুনে অনুর বাবা মাও রাজি হলো না এই বিয়েতে, কিন্তু তাও ওরা কেউ দমলো না। বিয়ে করলো, নতুন সংসার বাঁধলো। কিন্তু এটা ঠিক, যত তাড়াতাড়ি ওরা কাছে এসেছিল তত তাড়াতাড়ি ওদের ভালোবাসায় ফাটল ধরলো। সূর্যের আগে অনু চাকরি পেয়ে গেল। ঘরের কাজের সাথে বাইরের কাজে তাল রাখতে গিয়ে মাঝে মধ্যে ঘরের কাজে গাফিলতি হতে লাগলো। ততদিনে পড়া শেষ করে সূর্য বেশ বড় কোম্পানিতে চাকরি পেয়েছে। সময়ে অফিসের জন্য বেরোতে হয়, কিন্তু সেই সব সকালে প্রায় চা টিফিন জল খাবারের চেষ্টা করেও অনেক সময় তাড়াতাড়ি এগিয়ে দিতে পারে না। সেই সব সকালে সূর্য কখনো কখনো রেগে মেগে না খেয়েই বেরিয়ে যায়। এইসব ছোটখাটো ব্যাপারে দুজনের মধ্যে মাঝে মধ্যেই হতে থাকলো মনোমালিন্য। শেষ অবধি একদিন মনোমালিন্য এত বেড়ে গেল যে দুজনেই ঠিক করে নিল ওরা আলাদা হয়ে যাবে। ডিভোর্স ফাইল হলো। তারপর সূর্য অনুর ভাড়া বাড়ি থেকে বেরিয়ে গেল। একা পথ চলা শুরু হলো অনুর। ভাড়া বাড়ি ছেড়ে ও লেডিস হোস্টেলে গিয়ে উঠল, কিন্তু বাপের বাড়ি ফিরে যায়নি। বাবা মা যেখানে ওদের সম্পর্ক মেনে নেয়নি, সেখানে সেই সম্পর্ক ভাঙার পর ফিরে যাওয়ার কোনো মানে ছিল না অনুর কাছে। একা চলতে চলতে হঠাৎই এক বিকেলে অফিস ফেরত বাস ধরতে গিয়ে দেখলো চৈতিকে। একা চৈতিকে দেখলে যত না খুশি হতো, তার চেয়েও বেশি অবাক হলো ওর সাথে সূর্যকে দেখে। দুজনে নিজস্ব চার চাকা চালিয়ে বেরিয়ে গেল। তবু একটা ব্যাপারে খুশি হলো যে সূর্য ওর কাছ থেকে সরে গিয়ে আরেকজনকে পেয়ে গেছে। কিন্তু অনু কাউকে আর কাছে টানতে পারল না। ও জানতো ওর স্বাধীনচেতা স্বভাব যে কোনো পুরুষের আত্মগরিমায় ধাক্কা দেবে, আর সেটা সংসারের ভিত নড়বড়ে করে দিতে পারে। সেদিন ও যেমন চৈতিকে দেখেছিল, তেমনই চৈতিও ওকে খেয়াল করেছিল। হঠাৎই এক দুপুরে অনুর কলেজে গিয়ে হাজির ও। অনিতা খুশি হয়েছিল বান্ধবীকে দেখে। টিচার্স রুমের পাশে একটা ছোট্ট বারান্দায় বসে গল্প করছিল দুজনে। সব শেষে যখন চৈতি চলে আসবে বলে উঠে দাঁড়িয়েছে, তখন বলে বসলো, আমি কিন্তু সূর্যকে তোর কাছ থেকে কেড়ে নিইনি। অনু উঠে দাঁড়িয়ে সহজভাবেই বলেছিল, তোকে সে ব্যাপারে দোষারোপ করলো কে শুনি? ভালোই তো হয়েছে, তোরা এক হয়ে সংসার করছিস। যে সুখ দিতে আমি অক্ষম ছিলাম, সেটা সূর্য তোর কাছে পেয়েছে, এটা কম নাকি? তুই ভুল বুঝিস না, আমি তোকে কোনোদিনও এ ব্যাপারে কাঠগড়ায় দাঁড় করাবো না। এরপর দুই বান্ধবীর যখনই দেখা হয়েছে, হেসে গল্প করে ভালোই সময় কাটিয়েছে দুজনে। কিন্তু অনু কোনোদিনও সূর্যের কথা তোলেনি, হয়তো ইচ্ছে করে। দিদি, আমরা হাসপাতাল পৌঁছে গেছি। তনয়ের ডাকে অনিতার অতীতের অলিগলি থেকে বাস্তবের মাটিতে এসে দাঁড়ায়। হাসপাতালের ইমার্জেন্সিতে খবর নিতে ওরা জানায় একটু আগে দুজন মানুষকে নিয়ে আসা হয়েছে অ্যাক্সিডেন্টের জায়গা থেকে, ট্রাকের সাথে ইন্ডিকা গাড়ির মুখোমুখি ধাক্কাকে এসে। অনিতা উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করে, যারা ভর্তি হয়েছে তারা কে কে? রিসেপশনিস্ট জানায়, একজন পুরুষ, দ্বিতীয়জন মহিলা। তবে মহিলা মারা গেছে, পুরুষের অবস্থা ক্রিটিক্যাল। পুলিশ এসে সব শুনে বলে, আপনারা যখন চেনেন তখন মহিলাকে আইডেন্টিফাই করে আমাদের সাহায্য করুন। পুলিশের পেছন পেছন মর্গে গিয়ে বডি দেখেই অনু চিৎকার করে ওঠে। সামনে চৈতি শুয়ে, রক্তে স্নান করে প্রাণহীন। ও কোনো মতে আইডেন্টিফাই করে বলে, এ কখন মারা গেছে? স্পট ডেড। আর অ্যাক্সিডেন্ট হয়েছে কখন? রাত 3:10। ওনারা দীঘা বেড়াতে গিয়েছিলেন, সেখান থেকে ফিরছিলেন। পুলিশ ইন্সপেক্টরের আর কোনো কথা অনিতার কানে ঢুকছিল না।
3:15-তে মারা গেছে, কিন্তু ওই সময় তো চৈতি ফোন করেছিল। তাহলে একটু পরে অনুর ফোনে তো মেসেজও করেছিল হাসপাতালের ঠিকানা দিয়ে। অনু সাথে সাথে ফোন খুলে মেসেজ বক্স ঘাঁটতে থাকে, কিন্তু কোথায় গেল সেই মেসেজ? সব রয়েছে, শুধু ওটাই নেই। অনিতা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে।